আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম কো সলিসিটরস এর প্রিন্সিপাল, আর আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। ক্রিমিনাল কোর্টের মধ্যে যে বেইলের কন্ডিশনগুলো, দ্য কমন কন্ডিশন যেগুলা যারা দিয়ে থাকে, ওর মধ্যে একটা হলো কি কারফিউ, রেসিডেন্স রিকোয়ারমেন্ট। অনেকগুলো বিভিন্ন ধরনের কন্ডিশন যখন বেইল গ্রান্ট করে ক্রাউন কোর্টের জাজ বা ম্যাজিস্ট্রেট কোর্টের জাজ, তখন তারা বিভিন্ন ধরনের কন্ডিশনগুলো ইম্পোজ করে যে এই কন্ডিশনগুলো ডিফেন্ডেন্টকে ফলো করতে হবে, মানতে হবে। The court can make a requirement that the defendant live at a certain address, যে বলতে পারে যে তোমাকে এই অ্যাড্রেসের মধ্যে থাকতে হবে, একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসের মধ্যে থাকতে হবে, অন্য কোথাও থাকা যাবে না, এইটা কন্ডিশন তারা দিতে পারে। often away from the alleged victim in the case, এবং প্রায় সময়েই কোর্ট যেটা দিবে যে যে ভিকটিম, অ্যালেজড ভিকটিম যে জায়গায় থাকে, যে এরিয়ার মধ্যে থাকে, ওই এরিয়ার থেকে দূরে থাকতে হবে, দূরে থাকার জন্য কন্ডিশন দিয়ে দিবে যে ওই একই এরিয়ার মধ্যে থাকা যাবে না। তারপরেও তো এটা ভালো যে বেইলে থাকলে আপনি কেসের জন্য অনেক সুবিধা আছে, আপনি সলিসিটরকে দেখতে পারেন, মিটিং করতে পারবেন, সময়ত মানে আপনার এভিডেন্স গ্যাদারিং করতে পারবেন, তাছাড়া আপনি টেলিফোন করতে পারবেন ফ্রিকুয়েন্টলি, সলিসিটরের সাথে যোগাযোগের সুযোগ অনেক বেশি থাকবে যখন আপনি বাইরে থাকবেন। For the fear of defendant absconding, the defendant is at a fixed address and easy for the police to keep tabs on. The court যেগুলো কনসিডার করবে, কোর্ট মনে করবে যে সে হয়তো পালাইয়া যাইতে পারে, সুতরাং তাকে একটা নির্দিষ্ট অ্যাড্রেসের মধ্যে থাকতে হবে, যেখানে পুলিশের একটা কন্ট্রোল থাকবে, যে পুলিশ জানবে যে সে কোথায় থাকতেছে, এবং একটা থাকবে, পুলিশের একটা নজর থাকবে সব সময়। For the fear of the defendant interfering with witness, the bail address could be far away from the scene of the alleged crime, যেটা আমরা সব সময় কোর্টকে অফার করি যে সে ইন্টারফিয়ার করবে না কোর্টের সাথে, মানে উইটনেসের সাথে, দ্য অ্যালেজড ভিকটিমের সাথে বা উইটনেসের সাথে, কারণ সে থাকবে অনেক দূরে, যে এরিয়ার মধ্যে অ্যালেজড ভিকটিম থাকে ওর থেকে অনেক দূরে থাকবে। সুতরাং আমরা ওরকম একটা অ্যাড্রেস খুঁজে বের করব, তখন কোর্ট এটাতে খুশি হবে যে ঠিক আছে, সে তো টাওয়ার হ্যামলেটসের মধ্যে অ্যালেজড ভিকটিম, কিন্তু সে এখন তো অ্যাড্রেস দিয়েছে একদম লন্ডনের বাইরে। সুতরাং মনে করেন ক্যামব্রিজে, অক্সফোর্ডে, মেনি মাইলস অ্যাওয়ে, ইভেন আউটসাইড দ্য, যত দূরে হয় ততই তখন কোর্ট হ্যাপি থাকবে। For the fear of further offences on bail, residents far from the scene of the alleged crime or a curfew requirement can keep a defendant away from potentially criminal situations. The court কিন্তু জানতে চাইবে সে আবার হয়তো সে অফেন্স কমিট করতে পারে, সে আবার ওই সিনের মধ্যে আসতে পারে, সে ফার্দার অফেন্স কমিট করতে পারে, সুতরাং তার বিভিন্ন কারফিউ কন্ডিশনগুলো দিবে, কারফিউ দিবে, সো ফার্দার অফেন্সেস আর লেস লাইকলি। সুতরাং মানে এইটার সম্ভাবনাটা তখন আর থাকবে না যে সে আরেকটা অফেন্স করার পসিবিলিটিটা আপনার কমে যাবে। Many offenses of course happen at night time and in licensed premises which are busy at night. সুতরাং অনেক সময় পাব এবং যে লাইসেন্সড প্রেমিসেস যেগুলো আছে নাইট টাইমে যেগুলো খোলা থাকে, ক্লাবগুলো, অনেক সময় ওই সমস্ত জায়গার মধ্যে অফেন্সগুলো হয়। এই জন্য অনেক সময় কারফিউটা যখন দিবে, জাজ বলবে যে সে সন্ধ্যা 7টার থেকে বা 8টার থেকে সকাল ভোর 6টা বা 5টা 7টা পর্যন্ত সে আপনার ঘরের বাইরে যেতে পারবে না, সে ঘরে থাকতে পারে। তো ওই সময়ের মধ্যেই যেহেতু অফেন্সগুলো হয় মেইনলি যে লাইসেন্সড প্রেমিসের মধ্যে, তখন কোর্ট বলতে পারে যে তুমি এই সন্ধ্যার থেকে ভোর সকাল 7টা পর্যন্ত বা 8টা পর্যন্ত তুমি বাইরে যেতে পারবে না, তোমাকে ঘরে থাকতে হবে। রিপোর্টিং রিকোয়ারমেন্ট দিতে পারে
মানে আপনার কোর্ট বলবে যে তোমাকে রেগুলারলি রিপোর্ট করতে হবে। দিস অ্যালাউজ দ্য পুলিশ টু কিপ অ্যাওয়্যার অফ দ্য রাফ location of a defendant, as they will have to report to a police station 3 or more times a week per week. আমরা তখন বলে দেব যে সে রেগুলারলি রিপোর্টিং করবে, সপ্তাহে 3 বার 4 বার বা 5 বার, যতবার মানে কোর্ট স্যাটিসফাই হয়, যেটাই কোর্ট থিংস মানে মনে করে অ্যাপ্রোপ্রিয়েট, অত বেশি রিপোর্টিং আমার ক্লায়েন্ট করতে পারবে পুলিশ স্টেশনে যাইয়া। তখন এগুলোতে জাজ কোর্ট হ্যাপি থাকে, ঠিক আছে সে তো রিপোর্টিং করবে, তাকে কারফিউ দেওয়া হয়েছে, সুতরাং পুলিশের আর এখন অবজেকশন আর কি থাকতে পারে, এগুলো তখন আমরা সবগুলো এগুলো বলবো। দেন দ্য কোর্ট উইল বি হ্যাপি, ইয়েস রিপোর্টিং কন্ডিশনগুলো দিব। দিস মিনস দ্যাট দ্য পুলিশ উইল বি মেড অ্যাওয়্যার কুইকলি ইফ দ্য অ্যাবসকন। তখন আমরা বলবো কি, সে যদি পালাইয়া যায় তাহলে তো পুলিশ সাথে সাথে জানতে পারবে। সে যদি সপ্তাহে 3 বার 4 বার করে রিপোর্টিং করে তাহলে পুলিশ এটা জানতে পারবে সে রিপোর্ট করে নাই, সুতরাং পালাইয়া গেছে, সুতরাং পুলিশ উইল হ্যাভ দ্য কন্ট্রোল অন হিম। সিকিউরিটি, সিকিউরিটির ব্যাপার আছে যেগুলা আমরা সবসময় অফার করি বেইলের জন্য। ক্রিমিনাল কোর্টের মধ্যে বেইল নিতে হইলে সিকিউরিটি, সিকিউরিটি আর important. Surety and security are two important tools for a bail application for any serious offense, particularly rape case, murder case বলেন, এই ধরনের সিরিয়াস কেস যদি হয় তাহলে সিকিউরিটি এবং সিকিউরিটি these are very important. এগুলো ছাড়া আপনার বেইল অ্যাচিভ করা very difficult হয়। সুতরাং these are the two things আমরা সবসময় অফার করে থাকি কোর্টের কাছে। There are financial assurances made to the court, usually by family members of the defendants, to guarantee his or her attendance at court whilst on bail. এগুলো হলো একজন আত্মীয়, ক্লোজ রিলেটিভ, ফ্যামিলি মেম্বার কমিট করবে, কোর্টের কাছে প্রমিস করবে যে সে এই পয়সাটা দিবে। এগুলো ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট করা। তখন কোর্ট হ্যাপি থাকে যে ঠিক আছে, আমরা মানে সিকিউরিটি মানি, অনেক বড় অঙ্কের পয়সা সে জমা দিয়েছে এবং সিকিউরিটি সে প্রমিস করেছে। দুইটা কিন্তু দুই ধরনের জিনিস। সিকিউরিটিটা হইল কি, কোর্টের কাছে এটা পয়সা দিয়ে দিতে হবে, মানে এইটা সিকিউরিটি ইজ মানি পেইড ইনটু দ্য কোর্ট বিফোর দ্য ডিফেন্ডেন্ট ইজ অ্যালাউড আউট অন বেইল, মানে বেইল দিবার আগে ওই পয়সাটা কোর্টের কাছে দিয়ে দিতে হবে, এটা হলো সিকিউরিটি। আর সিকিউরিটিটা হইল and the security must be paid into court in cash or other cleared funds. এটা মানে তাকে রিলিজ করবে না ওই পয়সা যদি না দেওয়া হয়, সুতরাং আগের থেকে এই পয়সাটা দিয়ে দিতে হবে। আর সিকিউরিটি হইল ইজ মানি প্রমিসড টু দ্য কোর্ট বাই থার্ড পার্টি। সেটা হলো একটা প্রমিস করা হইল কোর্টকে যে সে যদি পালাইয়া যায় তাহলে আমি এই পয়সাটা আমি মানে হারাবো, আমি এত পয়সা, আমি 10,000 পাউন্ডের সিকিউরিটি দিলাম, আমি গ্যারান্টি দিলাম, সে যদি বেইল হাজিরা না দেয়, কোর্টে হাজির না হয়, তাহলে এই পয়সাটা কোর্ট আমার কাছ থেকে নিতে পারবে। And only paid if the defendant does not answer his bail or turn up to court. যখন ডিফেন্ডেন্ট কোর্টে হাজিরা দিবে না অথবা বেইল ফলো করবে না এবং আপনার ট্রায়াল ফেস করবে না, কোর্টের হিয়ারিংয়ের জন্য অ্যাটেন্ড করবে না, তখন কোর্ট সিকিউরিটিকে ধরবে যে তুমি তো 10,000 পাউন্ড অথবা 20,000 পাউন্ডের গ্যারান্টি দিয়েছ, তোমাকে এখন এই পয়সা দিতে হবে, কারণ সে তো পালাইছে। সুতরাং দুই ধরনের। সিকিউরিটি হইল তাকে রিলিজ করার আগেই পয়সাটা কোর্টের কাছে দিয়ে দিতে হবে, আর সিকিউরিটিটা হইল একটা গ্যারান্টি দেওয়া, সে যদি পালাইয়া যায় তাইলে আমি পয়সা এটা দিব। This can be in the form of money left in the third party's bank account or other assets. এটা অনেক সময় তার পয়সা যদি মনে করেন ব্যাংকে থাকে, সেটা বলতে হবে কোর্টের কাছে, দেখাইতে হবে যে আমার কাছে এই 20,000 পাউন্ড আমার কাছে আছে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, এটার গ্যারান্টি আমি দিলাম। অথবা আমার ঘরের মধ্যে সাফিসিয়েন্ট ইকুইটি আছে এবং ওখানে আমি যদি সে যদি পালাইয়া যায় তাহলে আমি আমার ঘর থেকে এই পয়সা উঠাইয়া ইকুইটিতে যেগুলো আছে ওগুলো উঠাইয়া আমি কোর্টের কাছে দিতে পারবো, মানে একটা প্রুফ দেখাইতে হবে যে পয়সাটা তার কাছে অ্যাভেলেবল আছে।
Documentary evidence must be provided to the court showing that the money is available. কোর্টের কাছে এটা দেখাইতে হবে তুমি যে 20,000 পাউন্ডের যে গ্যারান্টি দিলা সিউরিটি দিলা এটা তোমার আছে কিনা, তাহলে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, না দিলে কোর্ট বুঝবে কেমনে পয়সাটা যে আছে সেটা। or that assets equivalent to that amount exist, অথবা আমার কাছে 20,000 পাউন্ড ব্যাংকের মধ্যে না থাকলেও ওইটার সমপরিমাণের অ্যাসেট আমার কাছে আছে ওই 20,000 ওয়ার্থের, এটা কোর্টের কাছে প্রুফ দেখাইতে হবে। This could be in the form of the bank statement or a mortgage statement accompanied by a house valuation. আপনার ঘরের খালি মর্টগেজ স্টেটমেন্ট দিলে হবে না, এটার মধ্যে তখন স্টেটমেন্টের মধ্যে দেখানো হবে আপনার লোন কত আছে, ভ্যালুয়েশন কত সেটাও দেখাইতে হবে। তখন ঘরের ভ্যালুয়েশন যদি 500,000 হয় আর মর্টগেজ যদি 200,000 হয় তাহলে 300,000 ইকুইটি আছে, সুতরাং 50,000 এর গ্যারান্টি দেওয়াও কোনো প্রবলেম নাই। এইটা তখন এভিডেন্সগুলো দেখাইতে হবে যে আমার হাউসের ভ্যালুয়েশন এবং আমার যে মর্টগেজ স্টেটমেন্ট, মর্টগেজের যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট ওগুলো কোর্টের কাছে দিলে তখন কোর্ট কনভিন্স হবে ইয়েস তার সাফিসিয়েন্ট পয়সা আছে যে 50,000 পাউন্ডের একটা মার্ডার কেসের জন্য, একটা রেপ কেসের জন্য সে গ্যারান্টার হইতে পারবে। A good bail application for a serious Crown Court offence like murder, drug importation, etc. will include a combination of both security and surety. It is very important. একটা very good bail application প্রিপেয়ার করতে হবে, যদি মার্ডার কেস হয়, যদি ড্রাগস ইম্পোর্টেশন কেস হয়, যদি রেপ কেস হয়, এবং এই সমস্ত কেসে সিরিয়াস কেসের জন্য আমি যেটা পার্সোনালি আমি যেটা করব এবং সব মানে যারা এক্সপার্ট সলিসিটর আছে তাদের এটা করা উচিত যে সিউরিটিও দিব সিকিউরিটিও দিব কোর্টকে স্যাটিসফাই করার জন্য, কোর্টকে হ্যাপি করার জন্য যে আমার ক্লায়েন্টের 50,000 পাউন্ডের সিউরিটি আছে, 20,000 পাউন্ডের সিউরিটি আছে এবং আমরা আরও 10,000 পাউন্ড সিকিউরিটি দিলাম। সুতরাং কোর্ট উইল বি কনভিন্সড ইয়েস সে যদি পালাইয়া যায় তাহলে তো অনেক পয়সা অ্যাট স্টেক, 10,000 পাউন্ড সিকিউরিটি অলরেডি কোর্টে জমা দেওয়া হয়েছে, আরও 20,000 এর গ্যারান্টি আছে। The precise amount required varies. এটা বলা বড় মুশকিল কত পয়সা দিতে হবে, কারণ আপনাকে sufficiently good amount দিতে হবে কোর্টকে কনভিন্স করার জন্য, but must be a good proportion of the assets of the person providing the asset or money. এটা এমন একটা হইতে হবে, একজন যদি মনে করেন কয়েক মিলিয়ন পাউন্ডের মালিক, সে যদি শুধু 10,000 পাউন্ডের সিউরিটি দেয় তাহলে ওই 10,000 পাউন্ড তার জন্য কোনো কিছুই না, ইটস ভেরি স্মল মানি, কারণ হি ইজ এ মাল্টিমিলিয়নিয়ার। কিন্তু একজন মানুষের যার শুধু 100,000 পাউন্ডের সম্পদ আছে, সে যদি 10,000 পাউন্ডের জন্য গ্যারান্টার হয় তাইলে এটা তার জন্য অনেক বেশি, অথবা সে যদি 20,000 পাউন্ডের জন্য দেয় তাহলে এটা তার জন্য এটা তাকে মানে সে ফিল করবে যে আমার অনেক বড় অঙ্কের পয়সা আমার চলে যাবে। The amount offered by the bail solicitors on behalf of the surety or security provider needs to be enough that it be financially hurt the provider if the defendant did not answer his bail. মানে এটা sufficient amount হইতে হবে যেন কোর্টকেও বুঝাইতে হবে যে এই মানুষের তার একটা মনে করেন 50,000 পাউন্ডের জব আছে এবং সে জব থেকে সে অনেক কষ্ট করে সেভ করছে 50,000 পাউন্ড ব্যাংকের মধ্যে, এবং ওই 50,000 তার সেভিং যেটা আছে সেখান থেকে সে 10,000 পাউন্ডের সিকিউরিটি দিয়েছে, আরও 20,000 পাউন্ডের গ্যারান্টি দিয়েছে, 20,000 পাউন্ডের সিউরিটি দিয়েছে। সুতরাং কোর্ট মনে করবে কি যে তার তো অনেক পয়সা যাবে, তার মানে সীমিত সম্বল, কিন্তু এই পয়সাটা তার জন্য অনেক বড় পয়সা, সুতরাং সে একটা কন্ট্রোল রাখবে ডিফেন্ডেন্টের উপরে, সে পালাইতে পারবে না, সে কোনো দিকে যাইতে দিবে না, কারণ পালাইলে তো তার পয়সা যাবে অনেকগুলা এবং এটা তাকে হার্ট করবে। কিন্তু একজন যদি অনেক কয়েক মিলিয়ন পাউন্ডের মালিক হয় আর সে যদি 10,000 পাউন্ডের সিকিউরিটি দেয় আর 20,000 পাউন্ডের সিউরিটি দেয়, গ্যারান্টি দেয়, ওইটা তার জন্য হয়তো একটা নগণ্য পয়সা, এটা ছোটোখাটো পয়সা, সে ওই পয়সা হারাইলেও তার জন্য কিছু আসে যায় না। সুতরাং এগুলো সব ব্যালেন্স করতে হবে, এগুলো সব ব্যালেন্স করে ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট
প্রিপেয়ার এ মেটিকুলাসলি আপনার প্রপার অ্যাপ্লিকেশন কোর্টের মধ্যে সাবমিট করতে হবে। তারপরে আমরা আরো বলবো কি কন্ডিশনস অফ নন কন্ট্যাক্ট উইথ উইটনেসেস। আমরা বলবো কি যে আমার ক্লায়েন্ট উইটনেসদের সাথে কন্ট্যাক্ট করবে না, এই কন্ডিশন কোর্ট দিতে পারে। সুতরাং আর কোনো রিস্ক, উইটনেস ইন্টারফিয়ারেন্সের আর কোনো রিস্ক থাকবে না। দিস ইজ সামথিং দ্যাট শুড বি অফার্ড whenever the alleged victim is said to have suffered in any type of attack or where there are already allegations of any interference with witnesses or possibility of it। যেখানে উইটনেস ইন্টারফিয়ারেন্সের পসিবিলিটি থাকবে, তা কোর্ট যখন মনে করবে কি সে উইটনেসদের সাথে ইন্টারফিয়ার করবে, তখন আপনার এই কন্ডিশনটা আমরা বলবো কি না, সে করবে না, he will not contact the alleged victim or other witnesses। Cases which involve intimidation such as blackmail or allegations of threatening behavior etc. are relevant here। সুতরাং উইটনেস, নন কন্ট্যাক্ট অফ দ্য উইটনেস, এইটা প্রায় সময়েই আপনার কোর্ট এইটা ইম্পোজ করবে এই কন্ডিশনটা, যে সে উইটনেসের সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, উইটনেসের সাথে ইন্টারফেয়ার করতে পারবে না। I will go back to my colleague Barrister Lynn Townley, will talk on the forced marriage। Barrister Lynn Townley দীর্ঘ অনেক বছরের এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার, প্রায় 25 বছরের কাছাকাছি এক্সপেরিয়েন্সড। উনি বিগত জীবনে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সিনিয়র ক্রাউন প্রসিকিউটর ছিলেন এবং উনি অ্যাডভোকেসি ম্যানেজার ছিলেন। তাছাড়া উনি হোল ইউকে উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং লন্ডন ইউনিভার্সিটি উনি ব্যারিস্টার স্টুডেন্ট যারা আছে তাদেরকে পড়ান। I will go back to Barrister Lynn Townley. Lynn, in the forced marriage, what are the signs of the forced marriage? Well, in relation to what individuals might notice is going on, and quite often it might be people at school or college might notice, but sort of the classic symptoms that would be noticeable to third parties if that person is in fact still involved in activities involving third parties. Things like what might be the first thing to be noticed is an absence from school or college, because often people are removed from school or college temporarily or permanently, to be taken abroad, to be forced into a marriage. So it could be an absence from education for a short time, just to facilitate that, or it might be that people are just removed indefinitely and don't return, and there's no explanation as to why they've gone, and that could be because they've been sent abroad to go to enter a marriage. So that's the first thing. If they remain in education, say for example they return and a marriage has taken place, it's often then demonstrated in difficulties maintaining the grades that they had before, or poor exam results and things like that, because people struggle if they've got the pressures like this going on in the background. They will struggle to maintain their usual focus on their education. So it can be a change in behaviour or a change in educational results. So those are things that teachers have reported as having noticed going on in cases of forced marriage before. But the main one really of concern, when it might be that something needs to be done, the main concerning one would obviously be the absence from education. And at that point, what has been found in the past is that for whatever reason the system is very slow to follow up on cases where people just disappear out of education suddenly and without any warning or without any reason. Those cases are just often don't seem to be checked up or followed through, and they really need to be, because that can often be the first sign that something has happened to the individual.
either that they've been forced into a marriage and they're still present in the UK, but then have been encouraged to leave their education, or that they are actually abroad, and they might be there against their will. So those are the main signs. Yeah. Then when the signs appear, then they contact the police directly, or someone on behalf of them does it? Well, in relation to when signs appear, I mean, it depends really who is making the report. But if it's a school, they may have mechanisms for safeguarding that they will go through in all situations. So they will have liaison teachers and so on, and it will go through maybe first through to via social services, but the police tend to operate in a partnership with social services locally as well. They do sit in partnerships and safeguarding partnerships, so it depends what's in place locally. But always, if anyone is concerned and there isn't a reporting structure in place that there would be for those involved with someone professionally, the forced marriage unit has a helpline. And that's something that people can Google, and actually people can ring always if they don't know what to do. They can always ring the forced marriage helpline, who then has the connections within the police. But initially it would have to, if someone, for example, has gone missing or there's a concern, initially it would have to involve officials like the police or social services to take up the case. And actually to conduct some sort of an investigation into what's happening, because other people are not empowered to do that. So it will at some stage turn on to police or social services. But I mean, a report could be made directly to the school or to social services, or directly to the police or the forced marriage unit, because each of those bodies have got systems and reporting mechanisms in place. But if someone isn't sure and thinks that by making a report they might be jeopardizing the individual even more, well, then they should contact the forced marriage unit for advice. And the forced marriage unit have resources to advise people, and they can also, as well, which is very helpful, refer people on to charities, because there's a number of charities that operate in the area, who again will also be able to offer advice as to how to safeguard or try and help to safeguard the individual that is the cause for concern, but also about what someone should do about reporting if they're concerned that that's going to inflame the situation or make it worse, because obviously it might be that there are certain things that can be done to mitigate any risk that reporting might create under other circumstances. So it's really essentially it's looking at the individual case, because each case is going to be subtly different. There'll be underlying considerations in common, but it will depend on the family mechanisms and relationships and what has actually gone on, or what someone thinks has gone on. So each case needs to be taken on its own merits, and it really does need expert input to safeguard all the parties involved. Important in this type of situation, isn't it? Because then lot of times they just they report to the school teachers. We need to go for a short break now. দর্শক, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি। ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথে থাকুন।